নীলকণ্ঠপুর, নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। চারপাশে সবুজ ধানক্ষেত, নারকেল গাছ, বাঁশঝাড় আর পাখির কিচিরমিচিরে সকাল শুরু হয় এখানে। এই গ্রামে কোনো বড় শহরের হট্টগোল নেই, নেই যানজট বা কোলাহল। আছে শুধু প্রকৃতির কোমল স্পর্শ আর সহজ সরল মানুষের জীবন। এই গল্প মূলত আবর্তিত হয়েছে এক কিশোরী মেয়ের, মাধবী, চারপাশে। তার চোখ দিয়ে আমরা দেখব গ্রামের প্রকৃতি, মানুষের মন, সমাজের রীতি এবং সময়ের সঙ্গে পাল্টে যাওয়া সম্পর্কগুলোর সূক্ষ্ম টানাপোড়েন। মাধবী প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠে। উঠেই পুকুর পাড়ে যায় পানি আনতে, তারপর মাকে সাহায্য করে রান্নায়। তাদের ছোট্ট খুপড়ি ঘর, মাটির দেয়াল আর খড়ের ছাউনি, কিন্তু মনটা যেন আকাশের মতো উদার। প্রতিদিন সকালে সে দেখে তার বাবা গোকুল কাকু মাঠে যাচ্ছেন লাঙ্গল কাঁধে করে, পেছনে হাঁটছে তার পোষা গরু, শুভ আর বিনু। পাশের বাড়ির বুড়ি দাদি তুলসীর সামনে ধূপ জ্বালিয়ে নমস্কার করছেন। গ্রামের সকালগুলো এভাবেই বেঁচে ওঠে প্রতিদিন। একদিন সকালে মাধবী হাঁটতে হাঁটতে চলে গেল পাশের বনে। বনের ধারে ফুটেছে শিউলি ফুল, আর গাছের ডালে বসে ডাকছে কোকিল। সে ভাবে, এ যে এক স্বপ্নপুরী। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সে ভাবে, শহরের মানুষ কি এসব সৌন্দর্য দেখ। একদিন সকাল থেকেই আকাশ কালো। গ্রীষ্মের শেষ, বর্ষা নামার আগমন বার্তা। দুপুর নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। মাধবী ছুটে গেল উঠোনে, হাত বাড়িয়ে ধরল বৃষ্টির ফোঁটা। বৃষ্টির মধ্যে নাচতে নাচতে তার খিলখিল হাসি যেন পাখির গানকে হার মানায়। বৃষ্টির পর মাটির গন্ধে সে ডুবে যায়। বাড়ির পাশ দিয়ে যে খাল বয়ে গেছে, সেখানে পানি ফুলে উঠেছে। ছোট ছেলেমেয়েরা কাগজের নৌকা ভাসায়, কেউ কেউ মাছ ধরে। মাধবীর বাবা খেতে যান না সেদিন। মা চুলার পাশে বসে মুড়ি ভেজে, সঙ্গে পেঁয়াজ মরিচ আর কাঁচা তেল। মাধবী ভাবে, এই সরলতা, এই স্বাদ শহরে কি পাওয়া যায়। গ্রামের বড় আকর্ষণ ছিল বার্ষিক মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে, বাঁশি, কাঠের ঘোড়া, হাড়িভাঙা আম, মাটির খেলনা আর নানান পদের মিষ্টি নিয়ে। মাধবী, তার ছোট ভাই হরি আর বান্ধবী রানু মিলে মেলায় যায়। মাধবীর চোখে পড়ে এক ছেলের দল পুতুল নাচ দেখছে। সেও গিয়ে দাঁড়ায়। সেই ছেলেটির নাম শুভ, পাশের গ্রামের ছেলে। দুজনের মাঝে কিছু কথা হয়, হাসি বিনিময়, তারপর হঠাৎ বৃষ্টির ঝাপটা। দুজনেই ভিজে যায়, কিন্তু সেই মেলামেশা থেকে বন্ধুত্বের শুরু। গ্রামের শান্ত পরিবেশেও সমস্যা থাকে। খরা, জলাবদ্ধতা, রাস্তাঘাটের অভাব, এসব কষ্টের মধ্যেও মানুষ লড়ে যায়। একবার তাদের গ্রামে কুয়োর পানি শুকিয়ে যায়। সবাই মিলে কল কেটে পুকুরের পানি ব্যবহার করতে বাধ্য হয়। মাধবীর মা পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতেন। সেই সময় মাধবী ও রানু মিলে স্কুল থেকে এসে মেয়েদের বোঝায় স্বাস্থ্য আর পানি সঞ্চয়ের প্রয়োজনীয়তা। তারা অ্যাক্টিভ হয়ে ওঠে, চটের ব্যাগ বানায়, প্লাস্টিক বর্জন করে। গ্রামের প্রধানও তাদের কাজের প্রশংসা করে। এভাবেই মাধবীরা কিশোরী হয়েও নিজেদের মতো করে কিছু পরিবর্তন আনে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে। শুভ শহরে চলে যায় পড়াশোনার জন্য। রানুর বিয়ে হয়ে যায় পাশের গ্রামে। মাধবীর বাবাও একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শহরের হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু অর্থাভাবে যথাযথ চিকিৎসা হয় না। মাধবী বোঝে, গ্রামের মানুষদের স্বাস্থ্যসেবার অধিকার কতটা দুর্বল। সেই সিদ্ধান্ত নেয়, সে পড়বে, বড় হবে, ডাক্তার হবে। গ্রামের জন্য কিছু করবে। তার স্কুলে সে সেরা ফলাফল করে। একদিন সে শহরে রওনা দেয় কলেজে ভর্তি হতে, কিন্তু তার মনে সারাক্ষণ ভেসে বেড়ায় খোলা আকাশ, কুয়াশা ঢাকা ভোর, মাটির গন্ধ আর পুকুরের জলে খেলা করা ছোট দিনগুলি। 5 বছর পর মাধবী ফিরে আসে নীলকণ্ঠপুরে। এখন সে একজন মেডিকেল শিক্ষার্থী। সে সঙ্গে করে আনে ওষুধ, কিছু বই আর একগুচ্ছ স্বপ্ন। পুরনো উঠোনে দাঁড়িয়ে সে ভাবে, সময় চলে যায়, মানুষ বদলায়, কিন্তু গ্রামের প্রকৃতি, মানুষের আন্তরিকতা আর জীবনের আসল মানে এখানেই লুকিয়ে থাকে। পাখিরা তখনও গায়, নদী বইছে, ধানক্ষেত দুলছে বাতাসে। আর মাধবী দাঁড়িয়ে থেকে মৃদু হেসে বলে, আমি ফিরেছি, আমার গ্রাম, আমার শেকড়ের কাছে। পূর্বাচলের ছোট্ট এক গ্রাম, পানিহাটা। চারদিক ঘেরা সবুজ ধানক্ষেত, মাঝখানে একটি সরু কাঁচা রাস্তা আর ছোট্ট একটি খাল গ্রামের বুক চিরে বয়ে গেছে। সেই খালের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটা যেন যুগের সাক্ষী। ভোর হলেই পাখির কিচিরমিচিরে গায়ের বাতাস মুখরিত হয়ে ওঠে। এমন পরিবেশ শহরে খুঁজলেও মেলে না।
পানিহাটার মানুষজন সহজ সরল পরিশ্রমী। সকাল হলেই বাড়ির মহিলারা হাঁস মুরগিকে খাবার দিয়ে পুকুর ঘাটে যায় জল আনতে, আর পুরুষেরা বেরিয়ে পড়ে মাঠে হাল চাষে। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা দৌড়ে চলে যায় গ্রামের একমাত্র স্কুলে, পানিহাটা উচ্চ বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি ওদের জীবন প্রকৃতির ছোঁয়ায় গড়ে উঠেছে। এই গ্রামে থাকত কৃষক মনোরঞ্জন। সারা জীবন মাটি নিয়ে কাজ করেছে। সে বিশ্বাস করত, মাটি মায়ের মতো, যত ভালোবাসা দিবি তত দিবে ফসল। তার একমাত্র ছেলে রাজু কলেজে পড়ে শহরে, কিন্তু মনটা পড়ে থাকে গ্রামে। ছুটিতে বাড়ি এলেই ছুটে যায় বাবার সঙ্গে মাঠে, বন্ধুদের সঙ্গে খালের ধারে, কাঁঠালের গাছতলায় আড্ডা দিতে। একবার বর্ষায় পানিহাটা ভয়াবহ বন্যার কবলে পড়ে। খাল উপচে জল ঢুকে পড়ে ঘরবাড়িতে। ধান ডুবে যায়, মাছের ঘের ভেসে যায়, কাঁচা রাস্তা ভেঙে যায় একাধিক জায়গায়। মনোরঞ্জনের চোখে জল, তার সারা বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ। তবুও সে ভেঙে পড়ে না। গ্রামের মানুষজন একত্রিত হয়, সবাই মিলে বাঁধ বাঁধে, একে অপরের ঘর ঠিক করতে সাহায্য করে। গ্রামের প্রধান সুধীর মশাই বলেন, আমরা সবাই মিলে যদি কাজ করি, তবে আবার আমাদের গ্রাম হাসবে। বন্যা শেষে গ্রামে এক নতুন আলো আসে। সরকারি সাহায্য আসে, স্কুলের শিক্ষকরা ছেলেমেয়েদের উৎসাহ দেন আবার পড়াশোনায় ফিরতে। মনোরঞ্জনের ছেলে রাজু শহর থেকে ফিরেই একটি উদ্যোগ নেয়, গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনায় সহায়তা করার জন্য একটি লাইব্রেরি গড়ে তোলে, নাম দেয় আলোঘর। ধীরে ধীরে গ্রামের পরিবেশ আবার প্রাণ ফিরে পায়। মাঠে আবার ফসল ফলে, পাখিরা ফিরে আসে গাছে গাছে। গ্রামের শিশুরা বই পড়ে, নতুন স্বপ্ন দেখে। মনোরঞ্জনের চোখে জল আসে, বাট দিস টাইম ইটস জয়। একদিন খালের ধারে বসে রাজু তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, শহরে অনেক সুযোগ, অনেক টাকা, কিন্তু তোমার ভালো লাগে এখানে? মনোরঞ্জন মৃদু হেসে বলে, ছেলে, টাকা দিয়ে তো পাখির ডাক কেনা যায় না, ধানের সুবাস পাওয়া যায় না, মানুষের ভালোবাসাও না। আমি যেখানে মাটি ছুঁয়ে থাকতে পারি, পাখির গান শুনতে পারি, সকালের কুয়াশায় হেঁটে যেতে পারি, সেই জায়গাই আমার বেহেশত। গল্পটা এখানেই শেষ নয়। এই গ্রামে প্রতিদিন নতুন গল্প তৈরি হয়, কখনো কিশোরী মধুরা প্রথমবার বই পড়ে কাঁদে, কখনো বৃদ্ধ দীনেশ কাকা তার বাঁশির সুরে মন ভরিয়ে দেয় পুরো গ্রামকে। পানিহাটা যেন শুধুই একটি গ্রাম নয়, একটি হৃদয়ের নাম। একটি ছোট গ্রাম, নাম বটতলা। এক সময় এই গ্রামে চারপাশে ছিল ঘন সবুজ বন, পাখির কলকাকলি, আর টলটলে নদী। গ্রামের মানুষ প্রকৃতিকে ভালোবাসত, যত্ন নিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে গেল। গাছ কাটা শুরু হল, নদী মাটি দিয়ে ভরাট হয়ে গেল, আর মাঠে তৈরি হল পাকা দালান। শিশুরা খেলত মোবাইলে, আর প্রকৃতি হারিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। এই গ্রামে থাকত ক্লাস 5-এর এক ছাত্রী, নাম ছিল তৃণা। সে তার দাদুর কাছ থেকে শুনত আগের দিনের পরিবেশের গল্প। দাদু বলতেন, তৃণা, আগে সকালে ঘুম ভাঙত পাখির ডাকে, আর বিকেলে আমগাছের ছায়ায় বসে গল্প করতাম। তৃণার মন কাঁদত এসব শুনে। একদিন স্কুলে পরিবেশ রক্ষা নিয়ে একটি প্রতিযোগিতা হল। তৃণা সেখানে একটি বক্তৃতা দিল, আমরা গাছ কেটে নিজেদের বিপদ ডেকে আনছি। আমাদের শ্বাস নিতে চাই অক্সিজেন, আর তা দেয় গাছ। নদীকে মেরে আমরা নিজেরাই মরব। আমাদের এখনই রক্ষা করতে হবে পরিবেশ। তার কথায় সবাই মুগ্ধ হল। প্রধান শিক্ষক বললেন, তৃণা ঠিক বলেছে। আমরা যদি এখন না জাগি, ভবিষ্যৎ প্রজন্ম নিঃশ্বাস নিতে পারবে না। এরপর স্কুলে শুরু হল বৃক্ষরোপণ কর্মসূচি। গ্রামের সবাই মিলে গাছ লাগাল, নদীর পাশে ময়লা ফেলা বন্ধ করল, প্লাস্টিক ব্যবহার কমাতে শুরু করল। 1 বছর পর বটতলা বদলে গেল। গাছে গাছে ছোট্ট একটি গ্রাম ছিল নদীর ধারে, নাম তার সবুজপুর। নামেই বোঝা যায়, চারদিকে ছিল সবুজের ছড়াছড়ি। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ, যার নিচে প্রতিদিন শিশুদের খেলাধুলা, বয়স্কদের আড্ডা আর সন্ধ্যাবেলার পাখির কিচিরমিচিরে প্রাণবন্ত হয়ে উঠত পরিবেশ। কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করল সবকিছু। গ্রামের লোকজন গাছ কাটা শুরু করল ঘরবাড়ি বানানোর জন্য। পুকুরপাড় ভরাট হয়ে উঠল দোকান আর ইটের গুদামে। নদীর পাড়ে ময়লা ফেলা শুরু হল। পাখিরা উধাও হয়ে গেল, শিশুরা খেলার মাঠ হারাল, আর বাতাস হয়ে উঠল ভারী। এই পরিবর্তনে সবচেয়ে কষ্ট পেত ক্লাস 6-এ পড়া এক মেয়ে, রিমি। সে প্রায়ই পুরনো ছবি নিয়ে বসে থাকত, যেখানে সে বন্ধুদের সঙ্গে বটগাছের নিচে খেলছে, পুকুরে সাঁতার কাটছে।
একদিন সে সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে। রিমি স্কুলে একটি সবুজ দল গঠন করল। তাদের লক্ষ্য ছিল গাছ লাগানো, নদী পরিষ্কার রাখা আর গ্রামের মানুষকে সচেতন করা। প্রথমে কেউ পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে মানুষ তার কাজের প্রশংসা করতে শুরু করল। গ্রামের পঞ্চায়েতও রিমিদের পাশে দাঁড়াল। বছরখানেকের মধ্যে বদলে গেল গ্রাম। নতুন করে গাছ লাগানো শুরু হল, নদীর পার পরিষ্কার করা হল, বটগাছের নিচে আবার বাচ্চাদের হাসি ফিরল। পাখিরাও আবার ঘরে ফিরল। রিমি জানত, প্রকৃতি আমাদের বন্ধু, যদি আমরা তার যত্ন নিই, সেও আমাদের ভালোবাসে।